এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। স্যার দেখুন, আপনিও কালো পাঞ্জাবি পরেছেন আর আমিও কালো শাড়ি পরেছি, ম্যাচিং ম্যাচিং। দেখেছেন স্যার, আপনার আর আমার মধ্যে কত মিল। এই জন্যই আমার ফ্রেন্ডরা বলে ইউ আর মেড ফর ইচ আদার। মিলেছে তো ওদের কথা। এবার তাহলে আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করুন প্লিজ। কথাটা শেষ হতে নৈরিক মিঠির গালে সশব্দে চট দিয়ে বসল। তারপর তার হাতে থাকা কাগজটা মিঠির মুখের উপর ছুঁড়ে মেরে সে চেঁচিয়ে উঠল, বলল, এই তোমার রেজাল্ট? দ্যাটস এনাফ। আমি আর পারবো না, অনেক হয়েছে, অনেক করেছো তুমি। আমার পক্ষে আর এইসব সহ্য করা সম্ভব না। তোমার মতো একটা স্টুপিডকে পড়ানো আমার পক্ষে সম্ভব না। আমি তোমার মা বাবাকে বলে দিব আমি আর পারছি না। ওনারা যেন ওনাদের মেয়ের জন্য অন্য কোনো টিচার খোঁজেন। আমি আর ওনাদের মেয়েকে পড়াতে পারবো না। মিঠি গালে হাত দিয়ে কাঁদতে আরম্ভ করে। স্যার যে তাকে মেরেছে এই জন্য সে কাঁদছে না, সে কাঁদছে স্যার যে তাকে আর পড়াবে না সেই কষ্টে। মিঠি তখন ফুপাতে ফুপাতে বলল, স্যার প্লিজ। নৈরিত ক্ষিপ্ত কণ্ঠে বলল, নো মোর প্লিজ। এর আগেও তুমি অনেক প্লিজ বলেছ, আর কোনো প্লিজ আমি শুনছি না। আমি তোমাকে আর পড়াচ্ছি না, এটাই ফাইনাল। কথাটা বলেই নৈরিত চেয়ার থেকে উঠে পড়ল। রুম থেকে বেরিয়ে যেতে গিয়ে আবারও ফিরে এলো। মিঠি তখন অপর পাশে চেয়ারে বসে বসে কাঁদছে। নৈরিত তখন টেবিলের ওপর হাত রেখে মিঠির দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, আরেকটা কথা বলতে হবে আন্টি আঙ্কেলকে, তোমাকে যেন শীঘ্রই ওনারা বিয়ে দেন। দিন দিন খুব বিগড়ে যাচ্ছ তুমি। মিঠি কাঁদো কাঁদো গলায় বলে, আপনাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না স্যার। নৈরিতের রাগ যেন তুঙ্গে উঠল। কষিয়ে মেয়েটাকে আরও একটা থাপ্পড় মারতে ইচ্ছে করছে তার। খুব কষ্টে নিজের রাগকে সংবরণ করে নৈরিত হনহন করে বেরিয়ে গেল মিঠির বাসা থেকে। কষ্টে মিঠির বুক ফেটে যাচ্ছে, গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। কেন কেন স্যার তার সাথে এমন করে? একটু ভালোবাসলে কি হয়? কোথায় লেখা আছে কোনো স্যার তার ছাত্রীদের ভালোবাসতে পারবে না, বিয়ে করতে পারবে না? আছে কোথাও লেখা? নেই, পৃথিবীর কোনো বইয়ে এই লেখা নেই। তাহলে কেন, কিসের ভিত্তিতে স্যার তাকে এই কথাটা বলল? কেন? গা থেকে শাড়িটা খুলে ছুঁড়ে মারল বিছানার ওপর। রাগে দুঃখে কষ্টে মরে যেতে ইচ্ছে করছে তার। এত এত অপমান সহ্য করেও সে ওই লোকটার পিছেই পড়ে যাচ্ছে, শুধুমাত্র তাকে ভালোবাসে বলে। আর ওই লোকটা একটুও তার ভালোবাসা বোঝে না। এত খারাপ কেন এই মানুষটা? এত পাষাণ কেউ হয় নাকি? একটুও মায়া দয়া নেই মনে? মিঠি ঠোঁট উল্টে বসে বসে কাঁদে। হঠাৎ আর মনে পড়ল তার মা বাবার কথা। যে কোনো সময় ওনারা চলে আসতে পারেন। মিঠি তাড়াহুড়ো করে আলমারি খুলে শাড়িটা ভেতরে রেখে একটা লং টি শার্ট আর প্লাজো পরে নেয়। তারপর চোখে মুখে পানি দিয়ে ফোনটা হাতে নিয়ে বিছানায় বসে। কাউকে একটা কল লাগিয়ে মিঠি কেঁদে উঠে বলে, তোর ভাই আমাকে মেরেছে নেহু। নেহা অবাক হয়ে বলল, কি? ভাই তোকে মেরেছে কেন? তুই কি এক্সেস কিছু করেছিলি? মিঠি জোরে নাক টেনে বলল, না, শুধু বলেছিলাম আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করতে, ব্যাস। এটুকুতেই উনি ঠাস করে আমাকে চড় মেরে বসলেন। এত খারাপ কেন তোর ভাই? মন বলতে কি ওনার কিছু নেই? একটা মেয়ে সেই কবে থেকে ওনার পিছু পড়ে আছে। মানুষের তো একটু মায়াও হয়, কিন্তু ওনার মধ্যে তো দয়া মায়ার কোনো ছিটে ফোটাও নেই। সামান্য একটা কথাতে উনি আমাকে চড় মারলো। হাউ রুড হি ইজ। নেহা তপ্ত শ্বাস ছেড়িয়ে বলল, এইভাবে কেন বলতে চাস বলতো? জানিস তো ভাইয়া পড়ার ব্যাপারে কতটা সিরিয়াস, আর তুই কি আর সময় পেলি না? পড়তে গেলে এসব কথা তুলতে হয়, অন্য সময় তো বলা যেত। আর বাই দ্য ওয়ে, ভাই এই ব্যাপারটা নিয়ে আগেই অবগত। এর আগেও তো ভাইকে এত জ্বালিয়েছিস, তা আজ হঠাৎ ভাইয়া এত রেগে গেল যে তোকে ডিরেক্ট চড়ই মেরে দিল। মিঠি তখন কাঁদো কাঁদো মুখে বলল, আসলে টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখে আরো বেশি রেগে গিয়েছিল, তাই দুইটা শোধ এক চড়ে নিয়েছে। এখন তুই বল আমি কি করব? তুই বলেছিলি তোর ভাইয়ের নাকি কালো রং পছন্দ, তাই তোর ভাইয়ের জন্য আজ কালো শাড়ি পরেছিলাম। তাও উনি যদি একবার আমার দিকে তাকাতেন,
আর এইদিকে আমি ওনাকে কালো পাঞ্জাবিতে দেখে হাঁ হয়ে গিয়েছিলাম। চোখের পলকেই পড়ছিল না কত ভালোবাসি ওনাকে, আর এই লোকটা আমাকে পাত্তাই দেয় না। কথাটা বলে মিতি কাঁদতে শুরু করে। নেহা নিশ্চুপ হয়ে বসে থাকে। এ আর নতুন কিছু না, তাদের বন্ধুত্বের পরপরই মিথি তার ভাইয়ের প্রেমে পড়েছিল। সময়ের সাথে সাথে সেই প্রেম গভীর থেকে গভীরতর হয়েছে। এই নিয়ে 10-12 বার মিথি তার ভাইকে প্রপোজ করেছে, কিন্তু নৈরিত কোনোবারই তাকে পাত্তা দেয়নি। তার ভাইয়ের যে গার্লফ্রেন্ড আছে এমন কিছুও না। তাও সে যে কেন মিথিকে মেনে নিতে পারে না তা একমাত্র সেই জানে। নেহা বলল, আন্টি আঙ্কেল এখনো আসেনি? না, কত ভেবেছিলাম আম্মু আব্বু বাসায় নেই, স্যারকে বলবো যেন আজ একটু বেশি পড়ায়, আর এই সুযোগে বেটাকে আমি আর একটু বেশি পটানোর সুযোগ পাবো। কিন্তু তোর ওই খবিশ ভাই আমার সব আশার ওপর চর বসিয়ে দিয়ে হাওয়া হয়ে গিয়েছে, আর হুমকি দিয়ে গেছে আমাকে নাকি আর পড়াবে না। আরও বলেছে আম্মু আব্বুর কাছেও নাকি বিচার দেবে। আমার এখন কি হবে দোস্ত? মরা ছাড়া কি আমার আর কোনো উপায় নেই? নেহা বিরক্ত কণ্ঠে জবাব দিল, তুই মর, একটা 40 খেতে পারবো। আচ্ছা, তোর 40 কোন জামাটা পরে আসা যে বলতো? জামা পরবো নাকি শাড়ি পরবো, কোনটা বেশি মানাবে? নেয়ার কথা শুনে মিথির রাগে ফুঁসে ওঠে, চেঁচিয়ে উঠে বলে, তোর ভাইয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা কর, না হলে 2 দিন পর তোর 40 মানুষ খাবে, বুঝেছিস? নেহাকে আর কিছু বলার সুযোগ দিল না মিথি। ফট করে কলটা কেটে দিল। রাগে কষ্টের সাথে এক বিশাল অভিমান এসেও চোখ হলো তার মনে। হঠাৎ কি মনে করে সে তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। নিজেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আয়নার দিকে তাকিয়ে আনমনেই সে বলে উঠল, আমি কি দেখতে খুব খারাপ নৈরিত? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? কি হয় একটু ভালোবাসলে? আপনি শুধু আমাকে এইটুকুনি ভালোবাসা দিয়ে দেখুন, আমি আপনাকে এত এত ভালোবাসা ফিরিয়ে দিব। প্লিজ নৈরিত, প্লিজ। মিথি চোখের কোণটা ভিজে উঠল। এত চেষ্টা করেও সে পারছে না, বারবার হেরে যাচ্ছে। না পারছে নৈরিতকে বোঝাতে, না পারছে নিজের মনকে বোঝাতে। কোন দিক দিয়েই সামলে উঠতে পারছে না সে। যেন এক অজানা যন্ত্রণায় সে প্রতিনিয়ত কাতরাচ্ছে। সন্ধ্যার পর মিথির মা বাবা বাসায় ফিরে। মিথির ছোট্ট ভাইটা 2 দিন পর পর অসুস্থ হয়। তাকে নিয়েই ওনারা হসপিটালে গিয়েছিলেন। মিথি ভাইকে দেখে তাকে জড়িয়ে ধরল। তারপর তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আব্বু ডক্টর কি বলেছেন? সব রিপোর্ট নর্মাল তো? আতাউর সাহেব সোফাটায় বসলেন। শার্টের গলাটা হালকা ঝেড়ে বললেন, হ্যাঁ মা, এখন সব কিছু নর্মাল। কিছুদিন পর আবার যেতে বলেছেন, আর যা ওষুধপত্র দিয়েছেন ওইগুলোই এখন কন্টিনিউ করতে বলেছেন। মিথি এক চিলতে হাসলো। ভাইটা যে তার প্রাণ। ভাইয়ের গালে চুমুক দিয়ে উঠে দাঁড়ালো সে। মিথির মা ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে গেলেন। মিথিও তার পিছে পিছে গেল। রান্নাঘরে দরজার সামনে দাঁড়িয়ে ফিচেল কণ্ঠে ডাকলো, মা। মিথির মা চায়ের পাতিলে পানি বসাতে বসাতে বললেন, হ্যাঁ বল। মিথির কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছু কথা বলতে গিয়েও গলায় আটকে আসে তার। ঠোঁট দুটো কাঁপছে, হাত কচলাচ্ছে, সাহস পাচ্ছে না সে। চোখ মুখে ভয়ে চুপসে আছে। আমিরা খেয়াল করলেন তার মেয়ে কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছেন। তিনি তখন ভ্রু কুঁচকালেন, বললেন, কিরে কি বলবি বল। মনের সাথে যুদ্ধ করে হেরে গেল মিথি। পারল না সাহস জোগাতে। মাথা নিচু করে বলল, কিছু না মা। মিথি নিশ্চুপ হয়ে নিজের রুমে চলে গেল। আমিরা এক দৃষ্টিতে চেয়ে মেয়ের যাওয়া দেখলো। কি হলো ওর? আমিরার মনটা খচখচ করে উঠল। মেয়েটার চোখ মুখ অন্যরকম লাগছিল। তিনি চিন্তায় পড়ে গেলেন। মেয়েটার আজকাল হুট করেই কী যেন হয়ে যায়। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আবারও নিজের কাজে মনোযোগ দিলেন। মা বাবার রুমে বসে চা খাচ্ছে আর টিভি দেখছে মিথি। তার ছোট ভাইটা বাবার সাথে দুষ্টুমি করায় ব্যস্ত। মিথি একবার টিভি দেখছে তো আরেকবার ভাইয়ের দুষ্টুমি দেখে খিলখিল করে হাসছে। তখন হঠাৎই মিথির বাবার ফোনটা ভো ভো করে বেজে উঠল। আতাউর সাহেব কলটা রিসিভ করে বললেন, হ্যাঁ নৈরিত বাবা বলল। নৈরিতের কথা শুনতেই ভয়ে মিথির গলা শুকিয়ে উঠল। নৈরিত কি তবে তার সত্যি সত্যি তার মা বাবার কাছে বিচার দেবে? উনি কি সব কিছু বলে দেবে? মিথির ঠোঁট কামড়ে নিজেকে শক্ত করে। সে এবার নির্ঘাত শেষ। মায়ের একটা মারও মাটিতে পড়বে না। মিথির কান্না পাচ্ছে, ভীষণ কান্না। মনে মনে তখন সে বলে উঠল, আপনি খুব খারাপ নৈরিত, খুব খারাপ। সন্ধ্যার আকাশে ধীরে ধীরে অন্ধকারে চাদর নিজেকে ঢাকতে লাগলো। মাগরিবের আজান হয়েছে সে কবে।
নামাজ শেষে নামাজিরা ব্যতিব্যস্ত হয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। কেউ কেউ আবার মসজিদেই বসে রইল। নিজের মনের দুঃখ কষ্টগুলো খোদার দরবারে ব্যক্ত করে চলেছে প্রতিনিয়ত। বাসায় ফিরে নৈরিত দরজা খুলেই কপট রাগ দেখিয়ে নেহা বলে উঠল, তুই কোন সাহসে আমার বান্ধবীর গায়ে হাত তুললি ভাই? জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না নৈরিত। হাত থেকে ঘড়িটা খুলতে খুলতে নিজের রুমের দিকে পা বাড়ল। নেহা দরজায় আটকে নৈরিতের পিছন পিছনে তার রুমে গেল। আজকাল ভীষণ গরম পড়েছে, একেবারে গা জ্বালানো গরম। নৈরিত ফ্যানটা ছেড়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। সারাদিনের টিউশনিতে বড্ড ক্লান্ত সে। নেহা এই মুহূর্তে ভীষণ রেগে আছে। ক্ষোভিত গলায় সে প্রশ্ন ছুড়ে, বলছিস না কেন? কেন মারলি মিথিকে? নৈরি জ্বরে শ্বাস টানল। উঠে বসে পাঞ্জাবির উপরের বোতামগুলো খুলে কলারটা একটু পেছন দিকে ঠেলে দিল। তারপর ক্লান্ত কণ্ঠে বলল, একটু পানি আনো তো। তেতে উঠে নেহা সশব্দে বলে, পারবো না। শক্ত হয়ে উঠে নৈরিতের কণ্ঠস্বর। ধমকে উঠে সে বলে, আর একটা থাপ্পড়। এখন তুই খাবি অসভ্য। তোর প্রশ্রয় পেয়ে পেয়ে ওই স্টুপিডটার এত সাহস বেড়েছে, ন্যূনতম লজ্জাবোধ নেই ওর। এত কিছু বলেছি, এত বকা দিয়েছি, আর আজ বাধ্য হয়ে মেরেছি পর্যন্ত। তাও আমি জানি সে শুধরাবে না, শুধুমাত্র তোর জন্য। শোন নেহা, তোকে আমি লাস্ট বারের মতো ওয়ার্ন করে দিচ্ছি, নেক্সট টাইম যদি তুই ওকে আর কোনো প্রকার প্রশ্রয় দিবি তাহলে তোর গালগুলো আমি থাপড়াতে থাপড়াতে ফাটাবো। রাগে ক্ষোভে নাকের পাল্লা ফুলতে থাকে নেহা। নৈরি তাকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হতে। নেহার মনও ক্ষুণ্ণ হয়। তার ভাইয়ের সাথে সে পেরে উঠবে না। ওইদিকে মিথিও যে কিছু বুঝতে চায় না। উফ, সে পড়েছে মহাবিপাকে। এই দিকে গেলেও ঝামেলা, আবার ওই দিকে গেলেও ঝামেলা। এখন কোন দিকে যাবে সে? মিথি, তুমি কি করেছো? নৈরিত কেন তোমাকে পড়াতে চায় না? বাবার এমন শান্ত কঠিন গলায় প্রশ্ন শুনে ঢোক গিলল মিথি। ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তা সব দোষ ওই নৈরিতে, মিচকা শয়তান একটা। বললে পুরোটা বল, তা না বলে কিনা মিথিকেই জিজ্ঞেস করবেন আঙ্কেল আমার পড়তে না চাওয়ার কারণ। আমার চেয়ে ওই ভালো বলতে পারবে। ভালো মতো ফেঁসেছে সে। এখন কি বলবে সেটাই বুঝে উঠতে পারছে না। আমিরা বেগম রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। মিথি একটা মিথ্যে কথা বললেই তিনি চটাস করে তার গালে একটা চড় বসিয়ে দিবে। অসহায় দৃষ্টিতে সে মায়ের দিকে তাকায়, চোখ দিয়ে যেন তিনি এক্ষুনি মিথিকে ভস্ম করে দিবেন। মিথি ঢোক গিল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, বাবা একটু পানি খাবো। আক্রোশ নিয়ে বলে উঠলেন আমিনা বেগম। কোনো কিছু খেতে হবে না, যেটা জানতে চেয়েছি সেটার উত্তর দে। নৈরিত কেন তোকে পড়াতে চাইছে না? কি করেছিস তুই? বল তাড়াতাড়ি, আজকে তোর খবর আছে। এই ঝাড়ু আজকে আমি তোর উপর ভাঙবো। কথাটা বলে তিনি বিছানায় প্লাস্টিকের ঝাড়ুটা হাতে নিলেন। মিথি এবার কেঁদে ফেলে। বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। বাবা, আতাউ সাহেব ভ্রুকুটি করলেন, গম্ভীর কণ্ঠে বললেন, রাখো তো এসব, আমি কথা বলছি তো মিথির সাথে। ঘাড় ঘুরিয়ে মিথির দিকে তাকালেন তিনি। উদ্বেলিত কণ্ঠে বললেন, কি হয়েছে বলো তো মা আমায়? নৈরিত কেন তোমাকে পড়াতে চায় না? কোনো সমস্যা হয়েছে কি? মিথি জিভ দিয়ে তার শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। তারপর কোমল দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলল, আসলে হয়েছেটা কি, আমার টেস্টের রেজাল্টটা ভালো আসেনি। তার ওপর স্যার আমাকে কাল যা পড়া দিয়েছিল আমি তা কিচ্ছু শিখিনি, তাই স্যার আরও বেশি রেগে যান। আর তুমি তো জানোই বাবা ওনার কি রাগ, তাই উনি রাগের মাথায় বলেন আমাকে নাকি আর পড়াবেন না। আমি নাকি ওনার মান সম্মান নষ্ট করে দিব। আরও কত কথা বলেছে। আমি তো কথার মাঝখানে আমিরা বেগম কর্কশ গলায় বলে উঠলেন, তোকে যে ও কষিয়ে দুইটা চর মারেনি সেটাই বেশি। ঠিকই তো বলেছে। ওর কি ঠেকা পড়েছে নাকি যে তোর মতো অসভ্য মেয়েকে পড়িয়ে পড়িয়ে পাশ করাবে? সারাটা দিন শুধু মোবাইল আর নয়তো টিভি। পড়ার প্রতি তোর বিন্দুমাত্র মনোযোগ নেই। খালি এইচএসসিটা ফেল কর, ঘাড় ধরে একটা ভুঁড়িওয়ালা লোকের সাথে বিয়ে দিয়ে দিব। মিথি সশব্দে চেঁচিয়ে ওঠে, মা, তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো। আমি বিয়ে করব না, আর কোনো ভুঁড়িওয়ালাকে তো নয়ই। কথাটা বলেই মিথি পায়ের জোর বাড়িয়ে দ্রুত নিজের রুমে চলে গেল। আমিরা বেগম তখন উদ্বিগ্ন কণ্ঠে বললেন, বুঝলি তো মিথির বাবা, মেয়েটা যেন
দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আর আমি বুঝলাম না নৈরিথেরও বা কী হয়েছে, শুধুমাত্র পরীক্ষায় খারাপ করায় ও মিথিকে পড়াতে চাইছে না, এই একটাই কারণে? আমার মনের ভেতরে কেমন খচখচ করছে বুঝলে, মনে হচ্ছে এর মাঝে অন্য কিছু আছে। চোখ মুখ কুঁচকে তিনি ভাবতে লাগলেন। আতাউর সাহেব তপ্ত শ্বাস ফেলে বললেন, কেন যে তোমার মা বাবা তোমাকে গোয়েন্দা না বানিয়ে আমার কাঁধে ঝুলিয়ে দিয়েছে কে জানে। চড়াত করে জ্বলে উঠল আমিরা বেগম। কাট কাট গলায় বলল, কি বললে তুমি? আতাউর সাহেব তৎক্ষণাৎ বিদ্রুপের সুরে বললেন, বলেছি তোমাকে আজ খুব সুন্দর লাগছে আমার আমিরা বানু। নাকপাল্লা ফুলিয়ে কপট রাগ দেখিয়ে আমিরা বেগম বললেন, একদম ঢং করবে না আমার সাথে। তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা মাথায় উঠেছে। মেয়ের জন্য অন্য স্যারের ব্যবস্থা করো, নয়তো এবার আর তার পক্ষে পাশ করাতে পারবে না। রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গেল নৈরিত। দরজাটা আটকে দিয়ে বিছানায় এসে বসল সে যেদিকে বসেছে তার উল্টো দিকে একটা বিশাল আয়না রাখা। আয়নার চারপাশে মিটমিট করে চলছে কিছু ফেইরি লাইট। নৈরিত এক ধ্যানে আয়নার দিকে চেয়ে রইল। তার ধ্যান ভাঙল ফোনের রিংটোনের বিকট শব্দে। এই আওয়াজটা শুনলেই মাথা ধরে তার। এই জন্যই দিনে প্রায় অর্ধেকটা সময় তার ফোনটা সাইলেন্ট মোডে থাকে। বিছানা হাতলেই ফোনটা হাতে নেয় সে। ফোনের স্ক্রিনের নাম্বারটা ফোন বুকে সেভ না করা থাকলেও এই নাম্বারটা সে চেনে। ফোনটা রিসিভ না করে সাইলেন্ট করে ফেলে রাখলো। তাতেও খুব একটা লাভ হলো না। সাইলেন্টের ভোঁ শব্দে যেন ভূমিকম্প হচ্ছে বিছানার ওপর। চল শক্ত করে আসে নৈরিথের। কলটা রিসিভ করে ফোনটা কানে ধরে। স্যার জানেন আমার মা বাবা অন্য টিচার ঠিক করেছে আমার জন্য, কিন্তু আমি আপনাকে ছাড়া অন্য কারোর কাছে পড়বো না। প্লিজ স্যার, লাস্ট বারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনেও আপনার সাথে এমন কিছু করব না। প্লিজ স্যার, আমাকে কালকে থেকে পড়াতে আসবেন। আমি আপনাকে ছাড়া অন্য কারোর পড়া বুঝি না। এখন আমার পাস ফেল আপনার হাতে স্যার। আমি যদি ফেল করি না স্যার, তাহলে কিন্তু মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আর একমাত্র আপনিই পারেন আমাকে পাস করাতে, শুধুমাত্র আপনি। আশা করছি আমার শেষ আবদারটা আপনি রাখবেন। এখন রাখছি তাহলে, ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি। ফট করে কলটা কেটে দেয় মিথি। মুখে তার বিশ্বজয়ের হাসি। ব্যাস, কাজ হয়ে গিয়েছে। যে ইমোশনাল ব্ল্যাকমেল করছে না এসে বেটার আর উপায় নেই। মিথি ধপাস করে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ে। তারপর চোখ বুজে মিনমিনিয়ে বলে, জলদি চলে এসো জানেমান, আমি তোমার অপেক্ষায় থাকবো। সকাল হলো, অনেক সকাল। ঘড়ি কাটান 10:15। বাইরে তখন দিবাকার তার পুরো উদ্যম নিয়ে জ্বলে উঠেছে। এক পশলা রোদ জানালায় গ্রিল টপকে মিথির রুমের ফ্লোরেও এসে পড়েছে। এলোমেলো হয়ে শুয়ে আছে মিথি। এক পশলা রোদ জানালায় গ্রিল টপকে মিথি রুমের ফ্লোরে এসে পড়েছে। এলোমেলো হয়ে শুয়ে আছে মিথি। মাথার উপর ফ্যানটা গট গট করে ঘুরে চললেও তার বাতাস আদৌ মিথির গায়ে লাগছে কিনা সেটা সন্দেহ। ঘামে ভিজে কপালে লেপ্টে আছে লেয়ার কাটের চুলগুলো। নাকে টোকায় বিন্দু বিন্দু ঘাম লাগা। হাঁসফাঁস করতে থাকে মিথি। এই পর্যায়ে বিরক্ত হয়ে চোখ মেলে তাকায়। সোজা দৃষ্টি পড়ে মাথার উপরের ফ্যানটার দিকে, যার 3টি পাখা স্থির। তার মানে ফ্যানটা অফ। দরপড়িয়ে উঠে বসে মিথি। মা বলে চিৎকার দেয়। মিথি চিৎকার শুনে তার রুমে তার ছোট ভাই মাহি আসে। এসেই সে কোমরে হাত দিয়ে বড় মানুষের মতো করে বলে, এই কি হয়েছে তোমার? সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? মিথি চোখ মুখ কুঁচকে দাঁত কিরমির করে বলল, আমার রুমের ফ্যান অফ করলো কে? মাহি দাঁত কেলিয়ে হেসে বলল, আমি। মিথি চোখ মুখ শক্ত করে সশব্দে চেঁচিয়ে উঠে বলল, এই দূর, তোর এত বড় সাহস হয় কি করে? তুই জানিস আমি চাইলে ঘুরিয়ে এই 5 তলা ছাদ থেকে তোকে নিচে ফেলে দিতে পারি, শুধুমাত্র তোর আসল বাবা মা কথা ভেবে তোকে ফেলছি না। না হলে ওনারা কষ্ট পাবেন। ওনারা এত আশা করে তোকে দিয়েছিল আমাদের কাছে পালার জন্য, ওনাদের আশাটা কি করে নষ্ট করি বল? আমি আবার অনেক বড় মনের মানুষ তো, তাই এবারের মতো বেঁচে গেলি, নয়তো এক্ষুনি তোর কেল্লা ফতে করে ফেলতাম। এখন তাড়াতাড়ি গিয়ে ফ্যান ছাড়, আমি আর একটু ঘুমিয়ে পড়ব। মাহি খিলখিল করে হেসে দিয়ে বলল, এসব বলে লাভ নেই বাবু, আমি জানি সব কিছু। আব্বু বলেছে আমি ওনাদেরই সন্তান, আমাকে কেউ পালার জন্য দিয়ে যায়নি, বরং তোমাকে নাকি আব্বু আম্মু স্টেশন থেকে কুড়িয়ে এনেছে। তুমি মনে কষ্ট পাবে বলে তোমাকে কেউ সত্যিটা বলেনি।
মিঠি সরু চোখের মাহির দিকে তাকিয়ে বলল, খুব চালাক হয়েছিস তাই না? আমার কথা আমাকেই ঘুরিয়ে বলছিস। বাতারি একটু জলদি ফ্যান ছাড়, আমার ঘুমটা চলে যাচ্ছে। মাহি মৃদু প্রতিবাদ জানিয়ে বলল, না, ফ্যান ছাড়া যাবে না, আম্মু বারণ করেছে। তোমার না আজকে কলেজ আছে, তাহলে এখনো ঘুমোচ্ছ কেন? কলেজে লেট হয়ে যাবে না, ওঠো তাড়াতাড়ি। মাহি বড় ভাইদের মতো মিঠিকে শাসন করে রুম থেকে বেরিয়ে গেল। মিঠি উঠে বসলো, মনে মনে ভাবলো ভাইটা তার বড় হয়ে গিয়েছে। খাবার টেবিলে বসে রুটি চিবুচ্ছে মিঠি, তার পাশে চেয়ারে বসে মাহি সবজি সালাদ খাচ্ছে, যেটা মিঠির একটুও পছন্দ না, মাহিরও না, তবে সে এক প্রকার বাধ্য হয়েই এসব খাচ্ছে। তার খাবারের আলাদা চার্ট আছে। অসুস্থ হওয়ার পর থেকেই তাকে অনেক বেছে বেছে খেতে হয়। হুট করে কিছু মনে চাইলে খেতে পারে না। বাইরের খাবার তো একদমই না। ভাই খেতে পারে না বলে মিঠিও এখন বাইরের খাওয়া ছেড়ে দিয়েছে। মিঠির বাবা কফির কাপে চুমুক দিয়ে মিঠিকে বললেন, রাদিত কিন্তু আজ সন্ধ্যাবেলায় আসছে, মনে আছে তো তোমার? মুখের খাবারটা খুব কষ্ট করে গিলে মিঠি পড়ল, আমি রাদিত স্যারের কাছে পড়বো না বাবা, ওনার পড়া আমি কিচ্ছু বুঝি না, উনি অনেক কঠিন করে বোঝান, আমি নৈরিত স্যারের কাছেই পড়বো। আতাউর সাহেব ফিকে গলায় বললেন, কিন্তু নৈরিত তোমাকে পড়াতে চায় না, আর রাদিত তো ভালো টিচার, তোমাদের কলেজে তো ওনার খুব নাম, সবাই তো ওনার পড়ার সুনাম করে। তুমি কয়েকদিন পরেই দেখো না, তারপর না হয় ভালো না লাগলে না হয় অন্য ব্যবস্থা করা যাবে। মিঠি উত্তেজিত কণ্ঠে বলল, না বাবা, আমি সত্যি বলছি, ওনার কাছে পড়ে আমি পাশ করতে পারবো না। আমি নৈরিত স্যারের সাথে কথা বলবো, আমি ওনার কাছে ক্ষমা চাইলে উনি ঠিক আমাকে ক্ষমা করে দেবেন। প্লিজ বাবা, তুমি রাদিত স্যারকে বারণ করে দাও, আমি পড়বো না ওনার কাছে। আমিরা বেগম রান্নাঘর থেকে উঁকি দিয়ে বললেন, পৃথিবীতে কি এক নৈরিতই আছে যে শুধু ভালো পড়াতে পারে আর বাকিরা কি ঘোড়ার ঘাস কাটে? রাদি তো যথেষ্ট ভালো পড়ায়, ও তো আর এমনি এমনি আর কলেজের প্রফেসর হয়ে যায়নি। অবশ্য ছেলে মাঝে সেই দক্ষতা আছে, আর তুই তো শুধু। মায়ের কথার মাঝখানেই কথা বলে উঠে মিঠি অনুযোগের সুরে বলে, মা, রাদিত স্যার তোমার ফ্রেন্ডের ছেলে বলে তুমি সবসময় ওনার একটু বেশি প্রশংসা করো। উনি ভালো পড়ায় ঠিক আছে, কিন্তু আমার সেই পড়া বোধগম্য হয় না, আমার বুঝতে কষ্ট হয়। তারপরেও যদি তোমরা জোর করে ওনার কাছেই আমাকে পড়াও, তাহলে আমার আর কিছুই বলার নেই। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মিঠি বলল, আমি কলেজে যাচ্ছি। মিঠি কাঁধে ব্যাগ ঝুলিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে বেরিয়ে আমিরা বেগম মিঠির বাবার সামনে এসে দাঁড়ালেন। কপালে সুদীর্ঘ ভাঁজ টেনে তিনি বললেন, মেয়ের হাবভাব কিন্তু আমার ভালো ঠেকছে না, বুঝলে? নৈরিতের প্রতি ওর ব্যবহারটা কেন যেন একটু অন্যরকম লাগছে। চোখে মুখে সন্দেহ যেন উপচে পড়ছে আমিরা বেগমের। কপালে ভাঁজ ফেলে দিচ্ছে মেয়েকে নিয়ে কত দুশ্চিন্তা ওনার। মিঠির বাবা আতাউর রহমান ওনার কফিটা শেষ করলেন, তারপর চেয়ারটা আরাম করে বসে নির্বিকার কণ্ঠে বললেন, তোমার গোয়েন্দাগিরিটা শেষ হলে দয়া করে একটু রুমে আসো, আমি মাহির ওষুধগুলো বের করেছি। তেঁতে উঠে আমিরা বেগম দরাজ গলায় বললেন, পাত্তা দিচ্ছ না তো আমার কথা, একদিন ঠিকই বুঝবে। মেয়েকে একটু চোখে চোখে তাই রেখো, মেয়ে বড় হলে মায়েদের দুশ্চিন্তা বাড়ে, সেটা আর তুমি কি বুঝবে? কলেজের মাঠে সবুজ ঘাসের গালিচায় বসে আছে মিঠি আর নেহা। মিঠি চোখ মুখ কেমন থমথমে। নেহা কিছুক্ষণ চুপ থেকে মিঠির ব্যাপারটা বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝে উঠতে পারল না। তাই সে মিঠির কাঁধে হাত রেখে মৃদু সুরে বলল, এখনো মন খারাপ? ভাইয়ের হয়ে আমি তোকে সরি বলছি, প্লিজ আর মন খারাপ করে থাকিস না। মিঠি মাথা উঠিয়ে নেহার দিকে তাকিয়ে বলল, বাবা, রাদিত স্যারকে ঠিক করেছে আমাকে পড়ানোর জন্য, আমি তোর ভাই ছাড়া অন্য কারোর কাছে পড়বো না। নেহা চুপ হয়ে গেল। এই মুহূর্তে কি বলে মিঠিকে সান্ত্বনা দেওয়া যায় সেটাই সে ভাবছে। মিঠি স্ত্রীর দৃষ্টিতে ঘাসের দিকে তাকিয়ে আছে, নৈশব্দে ক্ষীণ শ্বাস ফেলছে, ভাবছে কি করবে। নেহাও ভাবছে। নেহা বলল, তুই আন্টিকে কালকে বারণ করে দে, তাহলেই তো হয়। মিঠির মুখ কালো, বলল, এত সহজেই যদি সবকিছু হয়ে যেত তাহলে কি আর এত ভাবতাম বল? বলেছি আমার কথা কেউ পাত্তাই দেয়নি। রাদিত স্যার তো আবার আম্মুর বান্ধবীর ছেলে, তাই উনি একটু বেশি প্রশংসা করছে ওনার। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোর ভাইকে তো রাতে কল দিয়ে ছোটোখাটো একটা ব্ল্যাকমেল করেছিলাম, কি জানি এটা কাজে দেয় কিনা। ব্ল্যাকমেলের কথা শুনে নেহা বেশ উচ্চ কণ্ঠে বলল, কি ব্ল্যাকমেল?
বলেছি উনি যদি আমাকে না পড়ায় তাহলে আমি পরীক্ষাতে ফেল করব। আর আমি যদি পরীক্ষায় ফেল করি তখন সুইসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তোর কি মনে হয় ভাই তোর এসব কথা বিশ্বাস করেছে? বিচলিত হয়ে নেহার দিকে তাকায় মিথি, বলে, কেন? কথাটা কি বিশ্বাস করার মতো না? নেহা তপ্ত শ্বাস ফেলে পড়ল, কি জানি, তুই তো জানিস ভাই কি চেস, তোর চোরামি ঠিকই ধরে ফেলতে পারবে। মিথি মন খারাপ আকাশ ছুঁল, কাঁদো কাঁদো মুখ করে বলল, এখন আমি কি করব দোস্ত? নেহা কিছুক্ষণ ভেবে বলল, তুই কলেজ ছুটির পর ভাইকে আরেকবার কল দিয়ে কথা বলিস, ভালোভাবে বুঝাস। তাও যদি ভাই না মানে তাহলে ন্যাকা কান্না জুড়ে দিবি, তারপর দেখ না ভাই কি বলে। মিথি দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যেভাবেই হোক নৈরিতকে রাজি করাতেই হবে। আমি ওই রাদিত স্যারের কাছে পড়ব না না না। কলেজ থেকে দ্রুত বেরিয়ে এলো মিথি আর নেহা। কিছুটা পথ এগোতেই নেহা বলল, নে এবার কল দে ভাইকে। মিথির ব্যাগ থেকে ফোনটা বের করতেই নেহা আবার বলে উঠল, এই দাঁড়া দাঁড়া, কল করিস না। মিথি ভ্রু কুঁচকে বলল, কেন? নেহা তাকে হাতের ইশারায় দিয়ে দেখালো। মিথি তাকিয়ে দেখলো রাস্তা ঠিক অপর পারে নৈরিতকে দেখা যাচ্ছে। মিথি কিছুটা অবাক হলো। নৈরিত রাস্তা পার হয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। নেহাকে উদ্দেশ্য করে বলল, এদিকেই যাচ্ছিলাম, ভাবলাম তোর তো এখন কলেজ ছুটি, তোকে বাসায় দিয়ে আসি। নেহা জোরপূর্বক হেসে বলল। ও, তারপর মিথির দিকে তাকিয়ে তাকে কিছু একটা বলার জন্য ইশারা দিল। মিথি তখন ঠোঁট ছাড়িয়ে হেসে ইতস্তত কণ্ঠে বলল, স্যার আমাকে কি আজ পড়াতে যাবেন না? নৈরিত নির্বিকার কণ্ঠে বলল, তোমার মা বাবার সাথে আমার কথা হয়েছে মিথি, ওনারা নাকি রাদিত স্যারকে তোমার জন্য ঠিক করেছেন। উনি কিন্তু খুব ভালো পড়ায়, ইনফ্যাক্ট আমার থেকেও ভালো। তুমি ওনার কাছে পড়লে শুধু পাস না, আরও ভালো রেজাল্ট করবে। তাই এখন মাথা থেকে অন্য সব চিন্তা ঝেড়ে ফেলে ওনার কাছে মনোযোগ দিয়ে পড়ো, তাতে তোমারই লাভ। ভীষণ রাগ হলো মিথি। মাথার উপর ঝলসানো রোদে ঘেমে একাকার সে। গালগুলো কিছুটা লাল হয়ে আছে, ক্ষোভ যেন ভেতরে ভেতরে ফেটে পড়ছে। মিথি জোরে একটা শ্বাস টেনে নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না, আমাকে শাস্তি দেওয়ার জন্য? এত অপছন্দ করেন আমায়? আমি কি খুব খারাপ স্যার? আপনি জানেন আমি আপনাকে ছাড়া আর কারোর কাছে পড়তে চাই না, তাও ইচ্ছে করে আপনি এমন করছেন। আমি পড়বো না ওই রাদিত স্যারের কাছে, আমি জীবনেও পড়বো না, কোনো টিচারের কাছেই পড়বো না, আপনার কাছেও না। প্রয়োজন নেই আপনাকে আমার, আর কোনো দিন বলবো না আমাকে পড়ানোর কথা। আপনার তো আমার থেকে হাজার গুণ ভালো ভালো স্টুডেন্ট আছে, আমি তো স্টুপিড। আমার মতো স্টুপিডকে কেন আপনি পড়াবেন? ঠেকা পড়েছে নাকি আপনার? আমারই বোঝা উচিত ছিল। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় মিহি। নেহার নৈরিত হাঁ করে মিথির যাওয়ার পথে তাকিয়ে থাকে। নেহা তখন মনে মনে ভাবে, এই মেয়েটা এত ভালো অ্যাক্টিং কিভাবে করে? হাউ ম্যান হাউ। দুপুরে কড়া রোদে শেষে সূর্যের তাপ এখন কিছুটা কমেছে, তবে ভ্যাপসা গরমটা রয়ে গেছে এখনও। রাস্তার ধারের গাছগুলো যেন এই গরমে অতিষ্ঠ। ক্লান্ত পরিশ্রান্ত পথিকগুলো রাস্তার কিনারা বেয়ে হেঁটে চলেছে যার যার গন্তব্যে। রাদিতকে নিয়ে মিথির রুমে গিয়ে বসলেন আতাউর সাহেব। রাদিতের সাথে কথা বলে তার মনে প্রগাঢ় এক বিশ্বাস জন্মেছে, রাদিত পারবে তার মেয়েকে বোঝাতে। পড়ার টেবিলে একপাশে চেয়ারে মিথি বসা আর অন্য পাশটায় রাদিত। মিথির কাছে বড্ড পরিচিত এই মানুষ তিনি। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তাকে দেখে আসছে। ক্লাসের সবার প্রিয় স্যার উনি, একজন প্রাণবন্ত মানুষ, ক্লাসকে মাতিয়ে রাখেন সবসময়। কোনো এক অজানা কারণে মিথির উনাকে পছন্দ নয়। হতে পারে সেই কারণটা রাদিত তার আম্মুর বান্ধবী ছেলে হওয়ায়। আর আমিরা বেগমে রাদিত বলতেই একেবারে অজ্ঞান অবস্থা, ছেলেতে নয় যেন খাঁটি সোনা। মিথির বাবা বললেন, তাহলে বাবা তুমি আজ থেকে পড়াশোনা শুরু করো। তোমার ছাত্রীকে তো তুমি চেনোই, একটু ফাঁকিবাজ আর কি, আমাদের কোনো কথা তো শোনে না, পড়াশোনা বাদে বাকি সব কিছুতে ফার্স্ট ক্লাস, শুধু এই একটা জিনিসই হয় না। এখন তুমি একটু ট্রাই করে দেখো তো বাবা, মেয়েটার যদি কোনো উন্নতি করতে পারো। রাদিত সাবলীল কণ্ঠে জবাব দিল, জি আঙ্কেল, আমি চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। এক বুক নিশ্চয়তা নিয়ে রুম থেকে বেরিয়ে এলেন আতাউর সাহেব। রাদিত তখন বলল, তোমার কোন সাবজেক্টে বেশি সমস্যা মিথি? মিথি কাটকাট গলায় জবাব দিল,
সব সাবজেক্টেই। মিতির কথা শুনে রাদিত কপালে ভাঁজ করে বলল, এতদিন কি কিছু পড়োনি? শুনেছি আমার আগেও নাকি আরেকজন টিচার ছিল তোমার, ওনার কাছে কি পড়েছো? মিথি তাকালো রাদিতের দিকে, চোখ মুখ কেমন বিষণ্ণ তার। কেউ যেন মিথিকে ধরে বেঁধে এখানে বসিয়ে রেখেছে, পারছে না এক্ষুনি এখান থেকে চলে যেতে। এত অসহ্য কেন সব কিছু? তার সামনে বসে থাকা মানুষটি বা এত অসহ্য কেন? এই মানুষটা কি বোঝে না যে তাকে একটুও পছন্দ হচ্ছে না? তার বলা প্রতিটা কথায় সে বিরক্ত হচ্ছে, ভীষণ বিরক্ত। মিথি হালকা হেসে নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, স্যার, আগে স্যার যা পড়িয়েছে ওইগুলো সব ভুলে গেছি, আমাকে আবার নতুন করে সব পড়ান। রাদিত কিছুটা অবাক হয়ে বলল, একটা মানুষ এত ভুলে কি করে বলো তো? নিশ্চয়ই তখন ফাঁকি দিয়েছিলে, তাই এখন সব খেয়ে বসে আছো। যাক গে সেসব, আমি এখন আবার প্রথম থেকে সব কিছু শুরু করব। আমার কাছে নো ফাঁকি, সারাদিন শুধু পড়াশোনা আর পড়াশোনা, এছাড়া আর অন্য কিছু না, বুঝেছ? তড়িৎ গতিতে মিথির অসহ্যের মাত্রাটা বেড়ে গেল। এই লোকটা তাকে যে পাগল বানিয়ে ছাড়বে সেটা সে এখনই উপলব্ধি করতে পারছে। নিজেরই এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। কি দরকার ছিল নৈরিতকে রাগিয়ে দেওয়া? মিথির কোনো রেসপন্স না পেয়ে রাদিত বলল, কি হলো, কথা বলছো না কেন? মিথি জোরপূর্বক হেসে বলল, জি স্যার, মনে থাকবে। প্রসন্ন হেসে রাদিত বলল, ঠিক আছে, এবার তোমার গণিত বইটা বের করো, গণিত দিয়ে শুরু করি। চায়ের কাপটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো মিথি। মন ভালো নেই। চায়ের কাপে চুমুক দিতেই তার চোখ যায় তাদের বারান্দার বিল্ডিংয়ের 5তলা ফ্লোরের বারান্দাটার দিকে। একটা দোলনায় বসে কেউ একজন টুংটাং গিটারের সুর তুলছে। মিথি চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে সেই মানুষটার মুখটা দেখার চেষ্টা করলো। কিছুটা সময় নিলেও মিথি চিনে ফেললো তাকে। সঙ্গে সঙ্গে মিথির বুকটা কেঁপে উঠল। সে চিৎকার দিয়ে ডেকে উঠল, শিফাত। সেই মানুষটার কানে মিথির সুর পৌঁছালো না। মিথি এবার আরও কিছুটা জোরে ডেকে উঠল, শিফাত, আই শিফাত। শুনল না সিফাত। গিটারটা বারান্দার দোলনায় রেখে সিফাত ভেতরে চলে গেল। মিথির মনে ধাক্কা খেলো। মনে হলো সিফাত যেন তাকে ইচ্ছে করে ইগনোর করছে। মিথি চায়ের কাপ রেখে ছুটে গেল তার মায়ের কাছে। বিচলিত হয়ে বলল, আম্মু জানো, আমাদের পাশের বিল্ডিংয়ের 5তলার বারান্দায় আজ আমি শিফাতকে দেখেছি। আমিরা বেগম ভ্রুকুচকে অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কি? সিফাতকে তুই কই থেকে দেখবি? ও দেশে আছে নাকি? ও তো কানাডা। মিথি অস্থির হয়ে উঠল। হাত কচলাতে কচলাতে বলল, না আম্মু, তুমি বুঝতে চাইছো না কেন? আমি দেখেছি শিফাতকে, ওর সেই গিটারটাও আছে। প্লিজ আম্মু, তুমি চলো না আমার সাথে, ওই বিল্ডিংয়ে গিয়ে একবার দেখে আসি ও শিফাত কিনা। আমার মন বলছে আম্মু ওই শিফাত। প্লিজ চলো আম্মু। মেয়ের অস্থিরতা দেখে আমিরা বেগম আর বসে থাকতে পারলেন না। তিনি মিথিকে নিয়ে ওই বিল্ডিংয়ে গেলেন। কিন্তু সেই বিল্ডিংয়ে মিথির দেখা ফ্ল্যাটে সিফাত নামে কেউ থাকে না। মিথির অস্থির মনটা হঠাৎ এক অজানা ব্যথায় কুঁকড়ে উঠল। বিষণ্ণ মনে মাকে নিয়ে আবার বাসায় ফিরে এলো। আজ দিনটাই ভীষণ খারাপ। সকাল থেকে শুধু খারাপই হচ্ছে। মিথির নিজের রুমে গিয়ে চোখ বুজে শুয়ে পড়ল। দৃশ্যপটে ভেসে উঠল সেই সোনালি দিনগুলো। মিথি তখন 8 পাস করে 9-এ গিয়ে ভর্তি হয়ে এক নতুন স্কুলে। এই স্কুলেই তার পরিচয় হয় সিফাতের সাথে। ভীষণ রকম শান্ত একটা ছেলে সে। একদিকে মিথি ছিল উড়ন চণ্ডালী, অন্যদিকে সে ছিল শ্রান্ত নদী। মিথির জীবনে প্রথম বেস্ট ফ্রেন্ড সিফাত, যাকে আজ জীবন থেকে হারিয়ে সে আফসোস করছে, প্রচণ্ড আফসোস। হয়তো বাকিটা জীবনে তাকে এইভাবেই আফসোস করে বাকিটা পার করতে হবে। মিথির চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল উষ্ণ জল। মিথি জোরে শ্বাস টেনে সেই জলটা মুছে নিল। ভাই আসবো? আয়। ভাই একটা কথা বলার ছিল তোর সাথে। নৈরিত ফাইলগুলো বন্ধ করে নেহাকে বলল। কি বলবি বল। নেহা কাচুমাচু করতে করতে বলল, ভাই মিথিকে কি সত্যি আর পড়াবি না? নেহা ভাবল নৈরিত বোধহয় আবারও রেগে যাবে, কিন্তু নৈরিত এবার রাখেনি। সে প্রসন্ন হেসে বলল, না, শুধু মিথি না, আমি আমার বাকি টিউশনগুলিও বন্ধ করে দিব। নেহা খানিক অবাক হয়ে বলল, কেন, তুমি কি জব পেয়ে গিয়েছো? নৈরিত হেসে জবাব দিল, একটা মাল্টি কোম্পানিতে জব পেয়েছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কাল ওনারা ডেকেছে, আল্লাহ চাইলে এবারের জবটা হয়ে যাবে।
নেহা খুশি হলো। অনেক কষ্ট করেছে নৈরিত একটা চাকরির জন্য। এত পরিশ্রমের পরে অবশেষে সে পেরেছে। নেহা ভীষণ খুশি খুশি গলায় পড়ল। দাঁড়াও, মাকে গিয়ে বলে আসি। নৈরিত তাচ্ছিল্যে সুর দিয়ে পড়ল। মা কি আর এই খবর শুনলে খুশি হবে নেহা? ওনার তো বরং কষ্ট লাগবে। আমি ওনার স্বামীর ব্যবসায় না গিয়ে নিজে জব করছি। এই খবরটা তো নিঃসন্দেহে ওনার জন্য খুব খারাপ একটা খবর। নেহা কোনো জবাব দিতে পারল না। মুখের হাসির রেশটা কেটে গেল। মৃদু সুরে বলল, আচ্ছা, আমি রুমে গেলাম। ঠিক আছে, যা। আর শোন, মিথিকেও খবরটা দিয়ে দিস। নেহা মাথা হেলিয়ে পড়ল। ঠিক আছে। বিকেলে ঘুমিয়েছিল মিথি। এখন রাত 8টা বাজে। তার ঘুম এখনও ভাঙেনি। আমিরা বেগমের মনের অবস্থাও আজ ভালো নেই। মিথি যে এখন চিফাতকে অনেক বেশি মিস করে সেটা তার আর বুঝতে বাকি রইল না। বন্ধু হারিয়ে গেলেও বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। সেই বন্ধুত্বের জেরেই একবার হলেও ফিরে আসুক সিফাত। মনে প্রাণে সেটাই চান আমিরা বেগম। কি জানি তার এই চাওয়া আদৌ কখনো পূরণ হবে কিনা। মিথি চোখ খুলে দেখলো মাহি তার মাথার উপর বসা। সেটা কেমন ড্যাব ড্যাব করে ওর দিকে চেয়ে আছে। মিথি বড় একটা হাই তুলে উঠে বসলো। বলল, কিরে এমন করে তাকিয়ে কি দেখছিস? মাহি সরু চোখে তাকিয়ে বলল, বুবু, তুমি বেঁচে আছো? যেভাবে মরার মতো পড়েছিলে, আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় ইন্নানিল্লা করেছো। কি খুশিটাই না হয়েছিলাম। মিথি রাগি চোখে মাহির দিকে তাকিয়ে বলল, খুব খুশি না? আমি মরলে খুব খুশি হবি? ঠিক আছে, আমিও দেখবো তখন কে তোকে এতগুলো চকলেট কিনে দেয়, কে তোকে আম্মুর মার খাওয়া থেকে বাঁচায়। আর পাড়ার তোর ওই বন্ধুগুলো আছে না, ওদের সাথে ঝগড়া লাগলে কে তোর সাপোর্ট করে সেটা আমিও দেখে নিব। মিথি গাল ফুলিয়ে বসল। মাহি বাচ্চাদের মতো মুখ করে বলল, বুবু, তুমি সত্যি সত্যি রাগ করেছো? আমি তো শুধু একটু মজা করেছিলাম তোমার সাথে। রাগ করো না বুবু, আমি তো তোমায় এতগুলা ভালোবাসি। কথাটা বলে মাহি মিথিকে জড়িয়ে ধরে। ফিক করে হেসে দেয় মিথি। ভাইকে বুকে জড়িয়ে কপালে চুমু খায়। মাহি তখন কাঁদো কাঁদো মুখে বলে, বুবু, আমার স্কুল থেকে অনেকগুলো ম্যাথ দিয়েছে, আমি না ওইগুলো পারছি না, আমাকে একটু ওইগুলো করিয়ে দেবে? মিথি হেসে জবাব দিল, বলল, ঠিক আছে, তুই খাতা বই নিয়ে আয়, আমি ফ্রেশ হয়ে আসছি। হাইয়ার ম্যাথে জটিল অঙ্কগুলো মিথির মাথায় কোনো মতেই ঢোকে না। বেচারি হাঁপিয়ে উঠেছে অঙ্ক করতে করতে। তাও যদি কিছু শেষ হতো। যতই করছে ততই যেন কঠিন থেকে আরও কঠিনতর হচ্ছে। কোন দুঃখে যে সে ইন্টারে এসে আবার সায়েন্স নিয়েছিল তা এক আল্লাহই জানে। নিজের পায়ে নিজে কুড়োল মারা বোধ হয় এটাকেই বলে। মিথি একটা অঙ্ক করতে গিয়ে আটকে গেল। অন্যদিন হলে এতক্ষণে সে নৈরিতকে কল দিয়ে বসত। অঙ্ক বোঝার উছিলায় একটু কথাও বলা হয়ে যেত। আজ আর কল দিতে পারল না সে। নিজে নিজে যখন চেষ্টা করে পারল না, তখন গাইড খুলে বসলো। নিজের মনকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কতক্ষণ পারবে নিজেকে সংযত রাখতে? যদি হেরে যায় মনের সাথে যুদ্ধ করে, যদি সে আর না পারে, তাহলে তো মন আবার নৈরিতের জন্য উতলা হয়ে উঠবে, যেটা সে আর চায় না। কষ্টে হলেও পারতে হবে তাকে। নৈরি তাকে ভালোবাসে না, আর কখনো বাঁচবেও না। এই অপ্রিয় বাস্তবতাকেই তাকে মেনে নিতে হবে। কিছুক্ষণ থম মেরে বসে মিথি আবার তার অঙ্কে মনোযোগ দিল। 2টা অঙ্ক করতেই তার ফোনটা বেজে উঠল। নেহা কল করেছে। মিথি কলটা রিসিভ করলো। ওপাশ থেকে নেহা বলে উঠল, দোস্ত, একটা গুড নিউজ আছে। উদ্বিগ্নহীন কণ্ঠে মিথি বলল, কি? নেহা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, নৈরিত ভাই চাকরি পেয়ে গেছে মিথি। হঠাৎ করে মিথি খুশি হয়ে গেল। নিমেষেই যেন তরচাজা হয়ে উঠল তার প্রাণ। খুশিতে ঝুমঝুম করে উঠল সে। বলল, সত্যি নৈরিত চাকরি পেয়ে গেছে? হ্যাঁ সত্যি, একটা মাল্টি কোম্পানিতে জব পেয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। আলহামদুলিল্লাহ, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। নেহা তখন কিছুটা গম্ভীর সুরে বলল, ভাই চাকরি পেয়ে গেছে মিথি, এখন কিন্তু ভাই আর তার কোনো টিউশনই করাবেন না। মিথি আলতো হাসলো, ক্ষীণ সুরে বলল, জানি তো, এতদিন চাকরি পাচ্ছিলেন না বলেই তো উনি টিউশনি করিয়েছেন। এখন চাকরি পেয়ে গেছেন, এখন আর টিউশনি করিয়ে কি হবে? এখন আমিও নতুন টিচার পেয়ে গেছি, রাধেশ স্যারের কাছেই পড়ছি।
উনি বেশ ভালোই পড়ান। হুট করে মিঠির কথার পিঠে বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না নেহা। এত এত ভাবার পরও কিচ্ছু পাচ্ছে না। পৃথিবীর সব কথা কি আজ করে ফুরিয়ে গেল নাকি? কোনো কথা কেন খুঁজে পাচ্ছে না সে? দুজনেই চুপ। এই নীরবতা যেন অনেক কিছুই বলছে, কেবল শুনতে পাচ্ছে না তারা। কিছু ভাবতে ভাবতে নেহা বলে উঠল। দোস্ত, ওপাশ থেকে মৃদু সুর ভেসে উঠল। বল। আজ কলেজ ছুটির পর কি তুই সত্যি সত্যি কেঁদেছিলি? মিঠি হেয়ালির সুরে বলল। তোর কি মনে হয়? অস্থির কণ্ঠে নেহা বলল। বল না প্লিজ। মিঠি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। হয়তো অ্যাক্টিং ছিল। নেহা বলল। মিথ্যে বলছিস কেন? মিঠি দীর্ঘশ্বাস ফেলে বলল। সত্যি বললে যে তুই বিশ্বাস করবি না তাই। নেহা খানিক চুপ থেকে বলল। মার সাথে কি আমি তোর ব্যাপারে কথা বলবো? মিঠি হেসে বলল। তোর ভাই আদৌ তোর মার কথা শোনে নেহা? কী দরকার এসবের মাঝে আন্টিকে আনার? তার চেয়ে সব কিছু যেভাবে আছে ওভাবেই থাকতে দে। সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, দেখিস। আর বেশিক্ষণ কথা হলো না তাদের। কলটা কেটে দিয়ে মিঠি আবার তার পড়াশোনায় মনোযোগ দিল। ঘড়ির ঘন্টার কাঁটাটা 11টা ছুঁই ছুঁই। প্লেটটা নিয়ে খাবার টেবিলে বসেছে নৈরি। গরম গরম ভাতের সাথে একটা ডিম ভেজে এনেছে সে। নৈরি দুলোকমা ভাত মুখে তুলতেই তার মা এসে বসলো তার পাশের চেয়ারটায়। ভদ্র মহিলার মুখ পানে একবার চাওয়ারও কোনোরূপ প্রয়োজন বোধ করল না নৈরি। খাবার খাওয়ার যেন এখন তার সব থেকে বড় কাজ। নৈরিতের মা মাংসের বাটি থেকে 2 টুকরা মাংস নৈরিতের প্লেটে দিতেই সে মানুষটার দিকে তাকালো। চোয়াল শক্ত করে ফেলল সে। বলল, আমি নিজের খাবার নিজে নিয়ে খেতে পারি, কাউকে কষ্ট করে বেড়ে খাওয়াতে হবে না। কথাটা বলেই নৈরিত উঠে যেতে লাগলো। পেছন থেকে এক বুক আকুতি নিয়ে লাভলি হাসনা তাকে ডেকে উঠলেন। মায়ের এই আকুতি ভরা কণ্ঠে থেমে গেলেন নৈরিতের পদযুগল। ঈগল চোখে মায়ের দিকে ফিরে তাকালো সে। লাভলি হাসনাত এগিয়ে গেলেন নৈরিতের দিকে। মোলায়েম কণ্ঠে বললেন, বাবা তুই নাকি চাকরি পেয়েছিস, শুনে আমি খুব খুশি হয়েছি। তোর এত এত পরিশ্রম কাজে দিয়েছে। আমি খুব খুশি বাবা, খুব খুশি। নৈরিত তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনি খুশি হয়েছেন দেখে আমারও ভালো লাগছে। তবে আপনার এই খুশিটা আদৌ মন থেকে আসছে কি না সেটা নিয়ে অবশ্য আমার একটু সন্দেহ আছে। মুখে সেই অল্প বিস্তর হাসিটাও বিলীন হয়ে গেল লাভলি হাসনাতে। নৈরি তপ্ত শ্বাস ফেলে খাবারের প্লেটটা নিয়ে নিজের রুমে চলে গেল। বরাবরের মতো আজও চোখের কোণ ভিজে উঠল লাভলি হাসনাতে। মনে মনে ভাবতে লাগলো, তার ছেলে কি আর কখনো তাকে আগের মতো ভালোবাসবে না? আর কখনো কি একবারও তার সাথে ভালোভাবে কথা বলবে না? এই রাগ, ক্ষোভ, অভিমান কবে মিটবে তার? কবে? মিঠি খাবার শেষ করে তার বাবার রুমে গেল। বাবা কি যেন জরুরি কথা বলবে তার সাথে। আতাউর সাহেব তখন মাহের ওষুধগুলি বের করছিলেন। মিঠিকে দেখে বললেন, তোমার বাদর ভাইটা কোথায় মিথি? ওষুধ দেখলি তুই পালায়। মিঠি হেসে বলল, 2 মিনিট দাঁড়াও বাবা, আমি ওকে এক্ষুনি ধরে আনছি। জোর করে মাহিকে ধরে আনলো মিঠি। ওষুধ খাওয়া যেন পৃথিবীর সব থেকে কষ্টদায়ক কাজ তার জন্য। ওষুধটা মুখে পুরার পর মুখের এমন সব ভঙ্গিমা করে সে যা দেখে মিঠি হাসতে হাসতে কুপোকাত হয়। আজও তার ব্যতিক্রম ঘটল না। মিঠি হাসতে হাসতে বলল, বাবা তোমার ছেলের ফেসটা দেখো, যেন ওষুধটা না ওকে কেউ বিষ খাওয়াচ্ছে। মাহি তেতে উঠে বলল, তুমি খেলে বুঝতে, এটা বিষের চেয়ে কম কিছু না। মিঠি বেঞ্চি কেটে কিছু বলার জন্য উদ্যত হতেই আতাউর সাহেব বললেন, মিথি তুমি বাবাকে একটা সত্যি কথা বলবে? কথার এহেন ভঙ্গিমায় অবাক না হয়ে পারল না মিঠি। বলল, কি কথা বাবা? আতাউর সাহেব কিছুটা সময় নিয়ে বললেন, নৈরিতে কি তুই পছন্দ করিস মা? মিঠি হকচকিয়ে উঠল। বাবার মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ কথা হারিয়ে ফেলেছে সে। বাবার মুখে এমন কথা কখনো আশা করেনি। ভাবলেশীনভাবে মেয়ের দিকে চেয়ে আছেন আতাউর সাহেব। তিনি বড্ড স্বাভাবিক। মিঠি ভেবে পাচ্ছে না তার বাবাকে কি উত্তর দিবে। ভীষণ রকম অসহ্য বিরক্তকর মুহূর্ত বোধ হয় এটাকেই বলে। বাবা কেন তাকে এ বিষয়ে প্রশ্ন করল? উনি কি তবে কিছু সন্দেহ করেছেন? মিঠির ভাবনার সুতো কাটল বাবার কণ্ঠস্বরে। তিনি গম্ভীর সুরে বললেন, আমাকে ভুল বুঝিস না মা, আমি তোকে যথেষ্ট বিশ্বাস করি। আমি শুধু আমার মনের সন্দেহটা দূর করতে চেয়েছিলাম।
এর থেকে বেশি আর কিছু না। আমার কথায় তোর খারাপ লেগে থাকলে তাহলে তুই বাবাটাকে তুই ক্ষমা করে দিস। মিথি জোরে একটা নিঃশ্বাস নিল, বাবার হাতটা জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমি হয়তো তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। কথাটা বলেই মিথি বাবার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। দরজা আটকে ধপ করে বিছানায় বসে পড়ল সে। বুকের মধ্যে ভীষণ চাপ অনুভব করছে সে কি সত্যি তার বাবার বিশ্বাস ভেঙে দিয়েছে? নৈরিতের সাথে তো তার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, পছন্দ করে, সে হয়তো ভালোবাসে, এটাতে ও কি বিশ্বাস ভেঙে যায়? নিজের প্রশ্নের কোনো জবাব খুঁজে পেল না মিথি। চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। চোখের পাতা এক করলেও ঘুমের কোনো দেখা পেল না সে। আবার উঠে বসলো। আলমারি খুলে একটা ডায়েরি বের করলো, বেশ পুরনো একটা ডায়েরি। সামনের কভারটা খানিকটা ছেঁড়া। ডায়েরিটা বুকে জড়িয়ে কিছুক্ষণ থম মেরে বসে রইল সে। মস্তিষ্কে তখন হানা দিল কিছু পুরনো স্মৃতি। তখন বাইরে গিয়েছে কাঠফাটা রোদ্দুর। লাইব্রেরি রুমে বইয়ের মাঝে মুখ গুজে কেউ পৃষ্ঠার পর পৃষ্ঠা পাতা উল্টাচ্ছে। হুট করে সেই মানুষটার পাশে এসে বসলো আর একটি মানুষ। চোখে তার মোটা ফ্রেমের এক চশমা, মাথায় এক ঝাঁক কোকড়ানো চুল, মুখে চমৎকার হাসি। সে এসেই বলল, এই মিঠু, পড়া বন্ধ করে আমার দিকে তাকা। উপন্যাস পড়ার মাঝখানে এসে কেউ হঠাৎ বিরক্ত করাতে মিথির মোটেও পছন্দ নয়। এই ছেলেটাও জানে সেটা, তাও সে ইচ্ছে করে এমন করে। যেন এই পৃথিবীতে তার জন্মই হয়েছে কেবল মিথিকে জ্বালানোর জন্য। মিথি দাঁতে দাঁত চেপে সিফাতের দিকে তাকালো, কর্কশ কণ্ঠে বলল, কি সমস্যা তোর? সিফাত দাঁত কেলিয়ে হেসে বলল, কোনো সমস্যা না তো, শুধু তোকে বিরক্ত করতে ভালো লাগে। মিথির রাগে যেন ঘি পড়ল। লাইব্রেরি বলে চেঁচাতে পারছে না, নয়তো এত করে চেঁচিয়ে সব মাথা তুলত। মিথি জোরে একটা শ্বাস টেনে নিজেকে শান্ত করে বলল, এখান থেকে যা সিফাতের বাচ্চা, নয়তো আমি তোকে মেরে ভর্তা বানাবো। সিফাত বরাবরের মতোই হাসলো, বলল, কি ভর্তা বানাবি? আলু না শুটকি, কোনটা? মিথি দাঁত কিরমির করে সিফাতের দিকে তাকালো। সিফাত ঠোঁট চেপে হাসলো। মিথিকে রাগানোর মতো আনন্দ বোধ হয় আর কিছুই হতে পারে না। সিফাত হঠাৎ হাসি থামিয়ে মিথির দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তোর জন্য একটা গিফট এনেছি মিঠু। মিথি হঠাৎ চমকে গেল। সিফাত সচরাচর তাকে কোনো গিফট টিফট দেয় না, আজ হঠাৎ কি ভেবে? মিথির রাগ নিমেষেই হা হয়ে গেল। সে সিফাতের হাত থেকে গিফটটা নিল। আন্দাজ করে মিথির মনে হলো এটা কোনো বই অথবা ডায়েরি। মিথি উৎফুল্ল মন নিয়ে রেপিং করা গিফটটা খুলল। একটা হালকা বাদামি রঙের ডায়েরি। মিথি ডায়েরিটা উল্টে পাল্টে দেখে বেশ কৌতূহল নিয়ে বলল, হঠাৎ ডায়েরি কেন? সিফাত তখন চমৎকার হেসে বলল, লেখার জন্য। কি লিখবো? তোর প্রিয় সুখগুলো। মিথি কিছুটা অবাক হয়ে বলল, প্রিয় সুখ? সিফাত তখন মাথা এলিয়ে বলল, মিথি তখন মুচকি হেসে ডায়েরিটা খুলে ডায়েরির প্রথম পাতায় বড় বড় করে লিখে, সিফাত। সিফাত চোখ মুখ কুঁচকে অবাক কণ্ঠে বলল, তুই আমার নাম লিখলি কেন? মিথি তখন মুচকি হেসে জবাব দিল, কারণ তুই আমার সব থেকে বড় সুখ। মিথির গাল বেয়ে গড়িয়ে পড়ল কিছু স্বচ্ছ জল। সিফাতকে এই মুহূর্তে ভীষণ মিস করছে সে। যদি পারত একবার, শুধু একবার তাকে ফিরিয়ে আনতে, যদি পারত। চোখ খুলতেই দেখলো বাইরে ফকফকা রোদ। মিথি ঘুম থেকে উঠে বসল। ঘড়ির দিকে তাকাতেই হক চুকিয়ে উঠল সে। 11টা বাজতে চললো, অথচ এখনও কেউ ওকে ঘুম থেকে জাগায়নি। আজও মানুষগুলো গেল কই? মিথি রুমে দরজা খুলে মা বলে জোরে ডেকে উঠল। মাহি মিথির রুমে ছুটে এসে বলল, কি হয়েছে বুবু? মিথি ভ্রু কুচকে বলল, কি হয়েছে মানে? 11টা বাজে, তোরা আমাকে ডাকিসনি কেন? এখন যে আমার কলেজে লেট হয়ে গেল সেটার কি হবে? মাহি বলল, বাবা ডাকতে বারণ করেছে, বলেছে আজ তোমার কলেজ যেতে হবে না। মিথি অবাক হলো, বুঝতে পারল না বাবার এই কথার মানে। সে বিচলিত হয়ে প্রশ্ন করল, কেন? মাহি ঠোঁট উল্টে বলল, কি জানি। মাহি চিন্তায় পড়ে গেল। মাহিকে যেতে বলে সে উঠে ফ্রেশ হলো। তারপর সে গেল রান্নাঘরে। আমিরা বেগম তখন সবজি কাটছিলেন। মিথি গিয়ে তার পাশে বসলো। অনুনয়ের সুরে বলল, মা বাবা আমাকে কলেজ যেতে বারণ করেছে কেন? আমিরা বেগম সবজি কাটতে মনোযোগ রেখে বললেন, আমাকে এই ব্যাপারে তোর আব্বা কিছু বলেনি। মিথি চিন্তাটা এবার আরও বেড়ে গেল। নিজের মনকে প্রশ্ন করে জানতে চাইল, কিন্তু
মন তার সঠিক কোনো উত্তর দিতে পারল না। বাবাকে একবার ফোন দিবে ভেবেও দিল না, অফিসের কাজে ব্যস্ত থাকবে এই ভেবে। মিঠি সবেই নাস্তা সেরেছে, চায়ের কাপটা নিয়ে বারান্দায় গিয়ে বসলো। আবারও তার চোখ গেল ওই পাশের ফ্ল্যাটটার দিকে। বারান্দার দোলনাটার উপর আজও সেই গিটারটা রাখা। সিফাত এরও এমন একটা গিটার ছিল। গিটার বাজে মিঠিকে সে কত গান শুনিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। মিঠি দীর্ঘশ্বাস ফেলল। চায়ের কাপে চুমুক দিতেই তার মনে পড়ল আবারও সেই কথা, কেন বাবা থেকে কলেজ যেতে বারণ করছে। চায়ের কাপে শেষ চুমুক দিতেই মিঠির মনে হলো দরজার বেলটা যেন বেজে উঠল। সে উঠে তাদের লিভিং রুমে গেল। মাহি দরজা খুলে দিলে আতাউর সাহেব বাসার ভেতর আসেন। বাবাকে দেখে মিঠি ভাবল এখনই সুযোগ বাবাকে জিজ্ঞেস করতে হবে কেন তাকে তিনি কলেজ যেতে বারণ করেছেন। তবে মিঠি কিছু বলার সুযোগ পেল না। তার আগে আতাউর সাহেব গম্ভীর সুরে বললেন, মিথি, আমার সাথে আমার রুমে আসো, কথা আছে। মিঠির দুশ্চিন্তা ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে। তার মাথায় হাজারো চিন্তা ভাবনা এসে হানা দিচ্ছে। হাত কচলাতে কচলাতে মিঠি তার বাবার পেছনে তার রুমে গেল। মিঠির চোখ মুখ শুকিয়ে আছে। আতাউর সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, নরিতের সাথে আমার কথা হয়েছে মিথি। মিঠি চমকে উঠে বড় বড় চোখ করে বাবার দিকে তাকায়। একরাশ প্রশ্নের দানা এসে বিঁধল মিঠির মস্তিষ্কে। সে জোরে একটা শ্বাস টেনে নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, কি কথা বাবা? নৈরিত তোকে ভালোবাসে না, ও তোকে নিয়ে নাকি কোনো দিনও এসব ভাবেও নি। নৈরিতের কাছে তুই নাকি শুধু ওর ছাত্রী, এর থেকে বেশি কিছু না। বাবার কথা শুনে মিঠি দীর্ঘশ্বাস ফেলল। সে আগে থেকেই জানে সব। নৈরিত তাকে ভালোবাসে না জানা সত্ত্বেও সে এতদিন পর পিছেই পড়েছিল। তার ভালোবাসা বোঝাতে চেয়েছিল, কিন্তু নৈরি সেটাও বুঝতে চায়নি। মিঠি মেনে নিয়েছে, বলা যায় মানিয়ে নিয়েছে নিজেকে। মিঠি নম্র গলায় বলল, বাবা আমি জানি, আমি সরি বাবা, আমি তোমার বিশ্বাস ভেঙেছি। আমি আমার আবেগের কাছে হেরে গিয়েছিলাম। কিছু না ভেবেই নৈরিত স্যারের উপর বারবার নিজের ভালোবাসা চাপিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি যা করেছি ভুল করেছি। আমাকে ক্ষমা করো বাবা। আতাউর সাহেব অনুভূতিহীন চোখে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। তিনি জানেন উনার মেয়ে যতই মুখে বলুক না কেন, ভেতরে ভেতরে ঠিক সে কতটা কষ্ট পাচ্ছে। উনিও যে এই সময়টা একসময় পার করে এসেছেন, উনি বোঝেন মনের অসুখটা টের পান। এই অসুখে তিনিও এককালে অসুস্থ ছিল। তিনি তার মেয়ের কাছে গেলেন, তার মাথায় হাত রেখে কোমল গলায় বললেন, ভালোবাসিস মা? ভুলবি কি করে বলতো? ভালোবাসা কি ভোলা যায়? ভালোবাসা যদি ভোলা যেত তাহলে আমিও এতদিনে নিশিকে ভুলে যেতাম। ভালোবাসা ভোলা যায় না রে মা, ভোলা যায় না ভালোবাসা। মেয়েটি টলমল চোখে বাবার দিকে তাকালো। বাবা তার মেয়ের সামনে তার এক্সের কথা বলেছে। ব্যাপারটা খুব অদ্ভুত মনে হলেও মিতির কাছে ভীষণ আশ্চর্যজনক। কয়জন পারে এমন ভালোবাসতে? তার বাবা পেরেছে। মৃত একটা মানুষকে এখনো ভালোবেসে তার মনের কোণে এখনো তার ভালোবাসা জমিয়ে রাখতে পেরেছে। মিঠি জড়িয়ে ধরলো তার বাবাকে, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি তোমার নিশিকে কি খুব মিস করছো বাবা? আতাউর সাহেব হাসলেন, বললেন, তো মা শুনলে আমাকে বাড়ি ছাড়া করবে। মিঠি ক্ষীণ সুরে বলল, মাকে ভালোবাসো বাবা? নিজের থেকেও বেশি। তাহলে তোমার নিশিকে? আতাউর সাহেব নিজেকে সপ্রতিভ রেখে বললেন, নিশিকে যেমন আমি কোনোদিনও ভুলতে পারবো না, তেমনি তোর মাকে ছাড়া আমি কোনোদিনও বাঁচতে পারবো না। নিশি আমার অতীত, কিন্তু তোর মা আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। তোর মা আমার জীবনে আছে বলেই আমি এখনো বেঁচে আছি, নয়তো কবে হারিয়ে যেতাম। মিঠি চোখ বুজে বাবার বুকে মাথা ঠেকিয়ে রাখলো। বাবার বুকে ঢিপ ঢিপ শব্দটা সে শুনতে পাচ্ছে। মনে হচ্ছে যেন তার প্রতিটা স্পন্দন কেবল তার মার নামে, যেন তাকেই ক্ষণে ক্ষণে ডেকে চলেছে। একেই বুঝি বলে ভালোবাসা, একেই বুঝি বলে প্রণয়, যার দহনে হাজার হৃদয় ক্ষত বিক্ষত হয় প্রতিনিয়ত। কলেজে এলি না কেন? ইচ্ছে করেনি। নেহা কপাল কুঁচকে বলল, ইচ্ছে করেনি নাকি অন্য কোনো কারণ আছে? বলবি না আমাকে? মিঠি স্বাভাবিক গলায় বলল, কোনো কারণ নেই, সত্যি ইচ্ছে করেনি, তাই আসেনি। আচ্ছা বুঝলাম। কি করছিস এখন? বারান্দায় বসে আছি। নেহা তখন হেসে বলল, আচ্ছা, তোর গোলাপ গাছে গোলাপ ফুটেছে? অনেক দিন হলো তো, চারাটা আনলি? মিঠি তাকালো তার গোলাপ ফুলের চারাটার দিকে। কুড়ি বেরিয়েছে সবে, ফুল ফুটতে এখনো অনেক দেরি।
আচ্ছা শোন, তোর এই গোলাপ গাছে গোলাপ ফুটলে প্রথম গোলাপটা কিন্তু আমাকে দিবি, কেমন? মিঠি স্মিত হেসে বলল, ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলল দুজন। কথা বলার শেষ মুহূর্ত আসতেই হঠাৎ নেহার রুমে নৈরিত এসে পড়ল। তুই কি মিতির সাথে কথা বলছিস? নেহা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। নৈরিত তখন বলল, আমাকে একটু দে, কথা আছে ওর সাথে। বিস্মিত হয়ে ভ্রু কুচকালো নেহা। কিছু না বুঝেই নৈরিতের হাতে তার ফোনটা দিল। নৈরিত ফোনটা কানে দিয়ে নিজের রুমে চলে গেল। হ্যালো। চমকে উঠল মিঠি। নৈরিতের গলা। হ্যাঁ, ঠিক শুনেছে সে, এটা নৈরিতেরই গলা। হঠাৎ তার অস্থিরতা বেড়ে গেল, বক্ষ কম্পন বেড়ে গেল সমান তালে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার। কেমন আছো? মিঠি ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বলল, ভালো। আপনি ভালো আছেন? ওপাশ থেকে ফোঁস করে এক নিঃশ্বাসের শব্দ শোনা গেল। সাময়িক নীরবতার পর নৈরিত বলল, আঙ্কেলকে এসব না বললেই পারতে মিথি, উনি তোমার বাবা, আমার গুরুজন। আমার এখন ভীষণ অস্বস্তি লাগছে, যদিও আমাদের কথোপকথনটা ফোনে হয়েছিল, তাও আমি লজ্জায় পড়েছিলাম ভীষণ। কোনো দরকার ছিল না মিথি এসব কথা আঙ্কেলকে জানানোর। তোমার আমার মাঝে তো সব কথা হয়েছেই, তাই না? তাহলে কেন আঙ্কেলকে এসবের মাঝে টেনে আনলে বলো তো? মিঠি কিছু বলতে গিয়েও থেমে গেল, গলা ধরে এলো তার। ফোনের অপর পাশের লোকটা যে জীবনেও তার কথা বুঝবে না সেটা সে খুব ভালো করেই জানে। মিঠির কোনো জবাব না পেয়ে নৈরিত বলল, মিথি, আমি জানি তুমি আমার সম্পর্কে সব কিছুই জানো। আমি কেমন ধরনের ছেলে সেটাও তুমি জানো। নেহা নিশ্চয়ই সব বলেছে তোমায়। মিথি, আমি ভালোবাসায় বিশ্বাসী না, বিশ্বাস করো। অনেক চেষ্টা করেছি আমি, কষ্ট আমারও হতো, মনে হতো একবার ভালোবাসা উচিত। তোমাকে এত কষ্ট আমি দিতে চাইনি, কিন্তু আমার মনটাকে কোনোভাবেই রাজি করাতে পারছি না। সে ভয়ে আড়ষ্ট। মনের বিরুদ্ধে গিয়ে আমিও কিছু করতে পারি না। আমার ভালোবাসতে ভয় করে। যদি আমাদের দশাও আমার মা বাবার মতো হয়, তারা ভালোবেসে বিয়ে করেছিল, কই পারেনি তো একসাথে থাকতে। বিয়ের পর কোথায় গেল এত ভালোবাসা? বাবা আমার অন্য নারীর সাথে অবৈধ কার্যকলাপে ধরা পড়ে এখন জেলে, আর মা সে এখন অন্য একজনের সাথে দিব্যি সংসার করছে। কই মা তো এখন একবারও বাবার কথা বলে না। অথচ শুনেছিলাম তারাই একসময় এই ভালোবাসার জন্য আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছিল। তাই আমি ভীত, প্রচণ্ড ভীত। ভালোবাসার প্রতি আমার এই ভয়টা আদৌ কখনো দূর হবে কি না আমি জানি না, তবে আমি চাই, সত্যি চাই তোমার মতো ভালোবাসতে, তোমার মতো করে তোমাকে ভালোবাসতে। তবে কোনোদিন পারবো কি না জানি না। আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, তাই না? পারলে ক্ষমা করো, আর ভালোভাবে পড়াশোনা করো। দোয়া রইল, ভালো থেকো, আল্লাহ হাফেজ। টুট 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 কেটে গেল কলটা। কান থেকে ফোনটা সরিয়ে মিতি স্তব্ধ চোখে চেয়ে রইল ফোনটার দিকে। বুকের ভেতরটা ধপধপ করে লাফাচ্ছে তার। নৈরিত অনেক কিছু বলে ফেলেছে তাকে, এত কিছু সে আশা করেনি। হুট করেই সব কিছু যেন বদলে গেছে। মিথি জানে নৈরিতের মা বাবার কথা, নেহা বলেছিল, কিন্তু নৈরিতের ভালোবাসার প্রতি এই ভয়ের কথা সে কোনোদিনও জানতো না, আজ জেনেছে। আচ্ছা, ভালোবাসতেও বুঝি কেউ ভয় পায়? কিসের ভয়? ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার ভয়? সব ভালোবাসায় এক হয় নাকি? ভালোবাসার পরিণয়ে যদি সুখ না পায়, সে প্রয়োজনে বিচ্ছেদে সুখ খুঁজে নেবে। তাও মানুষটা ভালোবাসুক, তাকে একটু ভালোবাসুক। ভীত সন্ত্রস্ত মন নিয়ে পড়ে না থেকে একবার ভালোবাসার কথা বলুক। সবাই তো আর এক হয় না, কেউ কেউ প্রচণ্ড ভালোবাসতে জানে, সবাই ছলনা করে না। কে বোঝাবে এই কথাটা ওই মানুষটাকে? কে বোঝাবে? সূর্য ঢলে পড়ল পশ্চিম আকাশে। বাইরে এখন নিভু নিভু বিকেল, বাতাস বইছে হালকা পাতলা। মিথির ইচ্ছে না থাকা সত্ত্বেও বইটা নিয়ে বসে আছে রাদিতের সামনে। রাদিতের চোখে একটা চিকন ফ্রেমের চশমা, যার ফাঁক দিয়ে সে বারবার মিথির দিকে তাকাচ্ছে। বই বাদে বাকি সব কিছুতেই মিথির চোখ আছে। রাদিত অনেকক্ষণ যাবৎ মিথির এই উদাসীনতা খেয়াল করছে, যেন আজ তো মানুষটা এক্ষণ থাকলেও তার মন এখন তার ধারে কাছেও নেই।
রাদিত অন্তত বিরক্ত হলো। টেবিলে একটা বাড়ি মেরে বলে উঠল, এই মেয়ে, কি সমস্যা কি তোমার? মিঠি ভ্রু কুচকে রাদিতের দিকে তাকিয়ে বলল, কেন স্যার, কি হয়েছে? রাদিত নাকের পাল্লা ফুলিয়ে সশব্দে বলল, এদিক ওদিক কি দেখছো তুমি? আমি যেদিকে একের পর এক অঙ্ক করে যাচ্ছে সেদিকে তোমার কোনো খেয়াল নেই? কি এত ভাবছো তুমি? মিঠি হঠাৎ দাঁত কেলিয়ে হেসে বলল, না মানে স্যার, আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা ভাবছিলাম। রাদিত কপালে ভাঁজ ফেলে বলল, আচ্ছা, তা কি গুরুত্বপূর্ণ কথা শুনি? মিঠির ঝলমল করে হেসে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।